ইলিয়াস আজকে আমাদের মাঝে নাই। আমি কথাটা শুরু থেকে বলেছিলাম, ইলিয়াস নিজের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে নাই, জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সর্বশেষ যখন ইলিয়াসকে গ্রহণ করা হয়, তখন বাংলাদেশে একটি আন্দোলন, গণতন্ত্রের পাশাপাশি একটি অধিকার আন্দোলন, বাংলাদেশকে মরুভূমির হাত থেকে বাঁচার জন্য যেমন ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে মেঘনা পর্যন্ত আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, ঠিক তেমনি করে আরেকটি বাঁধ নির্মাণ করতে গিয়েছিল ভারত সরকার, যেটা টিপাই মুখ বাঁধ। এই টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন নেত্রীর নির্দেশে, নেত্রীর পরামর্শে আমাদের সেই ইলিয়াস আলী। সেই ইলিয়াস আলী টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর মধ্য দিয়ে আমি মনে করব তাকে গুম করা হয়েছে, তাকে হয়তো বা খুনও করা হয়েছে। আমরা আশঙ্কিত ছিলাম একটি ডায়লগে, অর্থাৎ আমি তখনই আশান্বিত হলাম যখন শুনলাম যে ইলিয়াসকে ধরে নিয়ে গেছেন রাতে একটি বিশেষ বাহিনী। যখন সে সোনারগাঁ হোটেল থেকে তাকে যাওয়ার পরে সে মহাখালী থেকে তাকে বের করা হয়। এই গুমের পরে বিভিন্নভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, বা বিভিন্নভাবে একটা তথ্য আসলো যে ইলিয়াস আলীকে ভারতে নিয়ে চিতায় পুড়ে ফেলা হয়েছে। আবার কেউ কেউ বললেন যে বাংলাদেশের সিলেট অঞ্চলে তাকে পুড়ে ফেললেন। এরপরে আবার আশান্বিত হলাম যে ইলিয়াস আলীর ওয়াইফ আজকের বিনাটা সে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী কিন্তু তাকে আশ্বস্ত করেছিলেন, তিনি বলবেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছিলেন ইলিয়াস আলী ফিরে আসবে। তাতেই তো প্রধান করে প্রথম আমরা যেটা ভেবেছিলাম ইলিয়াস নাই, কিন্তু তাকে যখন আশ্বস্ত করা হয়েছিল তারপরে ভেবেছিলাম আমাদের ইলিয়াস আছে। আজকে যদি আমাদের এই পতিত স্বৈরাচার দেশের ধ্বংসের লীলা চালিয়েছে, দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বন্ধক রাখার ব্যবস্থা করা হয়েছিল, সেই শেখ হাসিনার তৎকালীন সময় ইলিয়াস সহ প্রায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২,০০০ নেতা কর্মীকে খুন করেছে, হত্যা করেছে। সেই হত্যার ধারাবাহিকতার মধ্য দিয়ে, ইলিয়াস আলী খুনের মধ্য দিয়ে আমাদের এত নেতা কর্মীকে হত্যা করেছে। আমাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে সর্বশেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশের ৬৪ দল সহ জাতীয় ব্যক্তিবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে একটা দাবি করেছিলেন। একটা দাবি করেছেন, দাবিটা কি? দাবিটা কি গণতন্ত্র পুনরুদ্ধার? দাবিটা কিনা ছিল কি স্বৈরাচার সরকারের পতন? না, ছিল একটা কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন কোটা আন্দোলনকে দিয়ে যখন সরকার ওই কোটা হাতিদের নিয়ে দিদির অফিসে বসে আলোচনা পরামর্শের মধ্যে ছিল, তখন তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে সরকার হয়তো বা ছাত্রদের নিয়ে যাচ্ছেন। তখন তারেক রহমান বলেছিলেন কোটা সুবাদ কোনো কিছু নয়, যে আন্দোলন দিয়ে তখন খালেদা জিয়া আজকে জেলে গিয়েছেন, কারাগারে পেয়েছেন, মৃত্যুর মুখোমুখি করে ফেলেছেন, যে আন্দোলনের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছেন, সেখানে কোটা নয়, একটা মুক্ত দাবি থাকবে সেই রাজ্যের শেখ হাসিনা পতন না হতে চলবে। আমরা বলতে চাই কোটাবাদীদের, আপনারা নাই কথাটা বলবো না, আপনাদের মধ্যে মুনাফেক নাই এই কথাটা বলবো না। আমরা বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে আপনারা, আমরা সকলে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বে সেই 10ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন নির্বাচন নিয়ে তালবাহানা? বিষয়টা তো নির্বাচন। বেগম খালেদা জিয়া কারাগারে গেছেন নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। ইলিয়াস আলী নিহত হয়েছেন, মারা গেছেন, আছেন, যা কিছু আছেন, সমস্ত কিছুর মনে ছিল একটি নির্বাচন। এই যে রিজভী আহমেদের নামে শত শত মামলা, বিষয়টা কি?
একটি নির্বাচন, এই যে আমাদের সকলের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, বিষয়টা ছিল একটি নির্বাচন। তাই আমি রোজারি অনুসরণ করবো তার প্রতি শ্রদ্ধা রেখে। শয়তান তখন কারো গুনায় ভালাই কি করে, কারণ আপনার আদর্শ একজন মানুষ। আজকের পত্রিকায় দেখলাম আপনি এই 1-2-2-2-250 দেশের মধ্যে আপনি 100তম অর্থাৎ সম্মানজনক অবস্থানে আপনাকে স্বীকৃতি দিয়েছে টাইমস পত্রিকা। ওইটার প্রতি শ্রদ্ধা রেখে বলব যে আপনি দ্রুত যে কারণে এত হত্যা, এত খুন, এত গুম, এত মামলা, এত সাজা, সে কারণেই ছিল একটি নির্বাচন। দ্রুত আপনি নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।